হাসান হাফিজ দেশের অন্যতম কবি, শিশু সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছেন। প্রায় 4 দশক বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি বিভিন্ন বিষয়ে রচনা করেছেন প্রায় 200 গ্রন্থ। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। সম্প্রতি তার সাফল্য গাথায় যুক্ত হয়েছে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার। এই কীর্তিমান মানুষের জীবন ও কর্ম সম্পর্কে জানতে তার সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন রাইজিংবিডি.কমের নির্বাহী সম্পাদক তাপস রায়। হাসান হাফিজ একাধারে কবি, অনুবাদক, গদ্যকার, সাংবাদিক ও সম্পাদক। শিশু কিশোর সাহিত্য, রম্য সাহিত্য রয়েছে অনেক। ঠিক কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মানুষ, সেটি হচ্ছে এবং মানুষ হিসেবে আমার যে বোধ, অনুভূতি, উপলব্ধি, অর্জন, সেগুলি অন্যের মধ্যে যদি আমি আমার ভালো জিনিসটা একটু সঞ্চালিত করতে পারি, একজনকেও যদি অন্তত ভালো লাগা উপহার দিতে পারি, সেটাই আমার সার্থকতা বলে মনে করি। শিশু সাহিত্যের কাজ করতে আমার খুবই ভালো লাগে। সেটা আমার ছোটোবেলা থেকেই এই দিকে আমার ঝোঁক। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, আমি ক্লাস 8-এ যখন ছাত্র, তখন আমার লেখা গ্রাম থেকে ছাপা হয় দৈনিক ইত্তেফাকে। দাদাভাই মরহুম রকনুজ্জামান খান দাদাভাই সেটা চেপেছিলেন। তখন ডাকযোগে লেখা পাঠিয়েছিলাম। সে আনন্দ, রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। তারপরে থেকে তো পরে ঢাকা কলেজে এসে ভর্তি হলাম। গ্রাম থেকে এসে ঢাকা শহরে এসে অনেক কিছুর সঙ্গে পরিচিত হলাম, অনেক দিগন্ত উন্মোচিত হলো। আমার হওয়ার কথা ছিল ডাক্তার, শেষ পর্যন্ত আমি সাংবাদিক হলাম। আমার ছেলেটি অবশ্য ডাক্তার হয়েছে, স্পেশালিস্ট ডক্টর। সুতরাং সেদিক দিয়ে আমার কোনো অপূর্ণতা নেই। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন, সেটাও একটা অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আমাদের একটা আগ্রহের জায়গা ছিল যে আপনি কবিতাতে বাংলা একাডেমি পুরস্কার আপনি পান, কিন্তু আপনি পেলেন হচ্ছে শিশু সাহিত্যে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? কোন বিষয়ে যে পাবো সেটা তো আর আমি নির্ধারণ করি না, নির্ধারণ বাংলা একাডেমি করে। কারণ আমি শিশু সাহিত্যের জন্য যেরকম আমার উপযুক্ততা আছে, পাওয়ার আমার দাবি আছে, সেরকম কাজও আমি করেছি, কবিতার জন্য করেছি। এবং আপনি শুনে অবাক হবেন, বিজ্ঞান ও পরিবেশ নিয়েও আমি কাজ করেছি। আমার এই ব্যাপারে 7-8টি গ্রন্থ আছে বিজ্ঞান এবং পরিবেশ নিয়ে, সমুদ্র নিয়ে, বিশ্বসেরা বিজ্ঞানীদের জীবনী নিয়ে, নানান কিছু নিয়ে, মজার যত প্রাণী, পিঁপড়া থেকে ধরে হাতি নিয়ে, সেই বই শিশু একাডেমি থেকে বেরিয়েছে। এই ধরনের বিচিত্র কাজ করেছে। আপনি যেটা বললেন সেটা ঠিকই, অনেক ক্ষেত্রে কাজ করেছে। তবে শিশুদের জগৎটা তো অনেক আনন্দের জগৎ, তো নির্মল আনন্দের জগৎ এবং পবিত্র জগৎ। শিশুদের মধ্যে তো কোনো ভণ্ডামি নেই আসলে, সেখানে সঠতা নেই, সেখানে কোনো হিংসা, বিদ্বেষ, অসূয়া, এই হানাহানি, কামড়াকামড়ি, ক্ষুদ্র স্বার্থে প্রণোদিত হয়ে যেরকম একটা বিভৎস একটা পরিবেশের মধ্যে আমরা বসবাস করি, সেই জিনিসটা তো ওদের মধ্যে নেই। এবং শিশুদের জন্য কাজ করা খুব কঠিন, সেখানে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। সেই তাদের মতো করে আপনার ভেতরে যদি একজন শিশু না থাকে, আপনি তাহলে তাদের কাছে পৌঁছতে পারবেন না। তো তাদের মনস্তত্ত্বটা বুঝতে হবে, সেটা অনুযায়ী আপনার লেখার মধ্যে সেটা প্রতিফলন আনতে হবে। সুতরাং কাজটা খুব সহজ না। আমি মনে করি তো বড়দের লেখার থেকে, কবিতা লেখার থেকে ছোটদের জন্য লেখা অনেক বেশি কঠিন। কবিতা আসলে কখন কবিতা হয়ে ওঠে বলে আপনি মনে করেন? কবিতা তো এরকম কোনো সংজ্ঞা, বিশ্বব্যাপী কোনো সর্বজনীন সংজ্ঞা এখনো তৈরি হয়নি। কবিতা তো হচ্ছে একটা সূক্ষ্ম অনুভূতির ব্যাপার। আপনার কবিতা কখন ভালো লাগবে আপনি বলতে পারেন। একটা কবিতায় যদি আপনি সকালবেলা পড়েন একরকম মনে হবে, গভীর রাত্রে যদি পড়েন আরেকবার অন্যরকম মনে হবে। সুতরাং এটার মধ্যে যে একটা সাংকেতিক ইঙ্গিতময়তা থাকে, একটা লাবণ্য থাকে, সেটা আপনাকে ছুঁয়ে যাবে। সেটা আপনি আপনার মতো করে ধারণ করবেন, আত্মস্থ করবেন, উপভোগ করবেন। তো ফলে কবিতা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের মতো। আসলে এর মধ্যে যদি আপনি প্রবেশ করেন, সেটার জন্য আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। আপনাকে নিজেকে সেটা রসাস্বাদনের জন্য নিজেকে তৈরি করতে হবে। তারপরে আপনি বুঝবেন কবিতা হচ্ছে ফাইনেস্ট একটা শিল্প। খুবই, আপনি কথা সাহিত্যের মধ্যে আপনি অনেক কিছু তরতর করে ব্যাপকভাবে বিস্তারিত ক্যানভাসে আপনি বলতে পারেন। কবিতার মধ্যে একটি শিশির বিন্দুর মধ্যে যেরকম একটা সূর্যের পাওয়া যায়, প্রতিফলন পাওয়া যায়, সেরকম কবিতার মধ্যে সাংকেতিক, আমি বলেছি, লাবণ্যময়তা, ইঙ্গিত এবং এক এক রকম অর্থ এক এক সময় একটা পেন্টিংয়ের মধ্যে যেরকম পাওয়া যায়। সুতরাং এটা খুবই একটা দুর্গেয় শিল্প এবং অনির্ণেয় এটার একটা সংজ্ঞা। কবিতা সেজন্য সবাই বুঝতে পারে না, সেটার জন্য তাকে তৈরি হতে হবে, তার মনটা সেই অনুযায়ী উপযোগী হতে হবে।
রবীন্দ্রনাথ যদি সোনার তরীর একরকম ব্যাখ্যা দেন, আপনার কাছে পাঠক হিসেবে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন। এবং ব্যাখ্যা করাটাও ঠিক না। কবিতা হচ্ছে একটা সুন্দরী নারীর শরীরের মতো, সেটাকে যদি যখন ডিসেকশনের টেবিলে নিয়ে যাওয়া হয়, সেটা ব্যবচ্ছেদ করা হয়, তাহলে তার সৌন্দর্যটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফলে এটাকে অক্ষত রেখে এটার লাবণ্য, সৌন্দর্য, উপমা, এটার যে মানে শব্দের অতিরেক যে অর্থ এবং এটার যে অন্তর্নিহিত দর্শন, সেটাকে আপনার উপলব্ধি করতে হবে। একটা মেসেজ এখানে থাকবে। সাহিত্যের বিভিন্ন শাখায় আপনার পদচারণা, এই প্রস্তুতি কি আলাদা আলাদাভাবে আপনি নেন? এটা আসলে আমার একটা এটা কিভাবে সম্ভব? শ্বাস প্রশ্বাসের মতোই এটা ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে শেষ আচ্ছা। পর্যন্ত। মানে আমি প্রতিদিনই পড়ি, প্রতিদিনই লিখি, চেষ্টা করি আর কি, সারা বছরই কাজ করি। না হলে তো আমার মানে 71 বছর বয়স হলো, আমার 2 শতাধিক গ্রন্থ হয়েছে বিভিন্ন বিষয়ে, সেটা কিন্তু সম্ভব হতো না। কারণ এটা একটা নিরন্তর চর্চার বিষয়, একটা সাধনারও বিষয়, আমি বলবো একটা অধ্যবসায়ের বিষয় এবং একটা ধৈর্যের একটা বিষয়। সেটা যদি আপনি সেইভাবে লেগে না থাকেন, তাহলে কিন্তু আপনাকে, কবিতা হলো আপনার এই সাঁতার জেনেও যদি আপনি দীর্ঘদিন চর্চা না থাকে, কম্পিউটার ব্যবহার করে যদি দীর্ঘদিন চর্চা না থাকে, তারপরে আপনার মধ্যে একটা স্থিতি জড়তা এসে যাবে। সুতরাং এই চর্চার মধ্যেই থাকতে হয়, এই প্রবাহমানতার মধ্যে আপনাকে থাকতে হবে, তাহলেই সে ধরা দেবে। ধরা কতখানি দেয় সেটাও একটা প্রশ্ন। আধেক ধরা দেয়, আধেক অধরা থেকে যায়, তাই না? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। এই কবিতা খুবই, আমি বলবো যে রহস্যময় শিল্প, পেন্টিংয়ের মতো, উচ্চাঙ্গ সঙ্গীতের মতো। আপনি যখন উচ্চাঙ্গ সঙ্গীতে প্রবেশ করবেন, সেটার জন্য আপনি নিজেকে উপযোগী একজন শ্রোতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, তখন আপনি দেখবেন সাধারণ কথার যে সঙ্গীত, সেগুলি আপনার কাছে পানসে বলে মনে হয়। এটা বললে অনেকে রাগ করতে পারে শিল্পীরা, কিন্তু এটা সত্য, এটা আমি ফিল করেছি। আমার সৌভাগ্য হয়েছিল ওস্তাদ আলী আকবর খানের ইন্টারভিউ নেওয়ার। তখন আমি আদি দৈনিক বাংলায় আমি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম এই সাধনার বিষয়টা কেমন। তখন উনি বলেছেন যে সাধনা করতে করতে একটা পর্যায়ে আমার মনে হয় যে আমি ঈশ্বরের কাছে পৌঁছে গেছি। এটা একটা অ্যাটেইনমেন্ট, এটা কিন্তু সবাই বলতে পারবে না। এটা তার সেই উচ্চতাটা অর্জন করার পরেই তার পক্ষে এটা বলাটা সম্ভব যে আমি সাধনা করতে করতে আমি স্বর্গীয় একটা আনন্দ পাই এবং মনে হয় ঈশ্বরের কাছাকাছি আমি আছি। সেই একটা অতীন্দ্রিয় বোধ, সেই একটা, আমি বলবো যে উচ্চাঙ্গের শিল্পী না হলে তার পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব, মানে উপলব্ধি করা সম্ভব না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চাঁদের হাতের সঙ্গে আপনি যুক্ত হলেন কিভাবে? ওই সময়ের শিশু সাহিত্য এবং এই সময়ের শিশু সাহিত্য, এই যে সময়ের একটা গ্যাপ, এইখানে কতটুকু আপনি পার্থক্য দেখতে পান? সেই সময়ের সঙ্গে তো আর এই সময়কে কোনোভাবে তুলনা করা যাবে না। তখন তো শিশু সংগঠনের উপযোগিতা ছিল, একটা ক্ষেত্র ছিল, যেটা এখন আমার আর সবার আমরা পাই না, আগ্রহ ছিল। দেখি না। এখন সেটা সম্ভব না। এখন তো আমরা মানে ডিজিটাল যুগে প্রবেশ করেছি। এখন হাতে হাতে মোবাইলের ডিভাইস, আমরা এখন বই বিমুখ, পাঠ বিমুখ একটা জাতি হিসেবে পরিণত হয়েছি। আমরা তো সে সময় ক্লাসিক, যেগুলি ওয়ার্ল্ড ক্লাসিক, সেগুলি আমরা পড়েছি। আমাদের বোধটা সেইভাবে সঞ্জীবিত হয়েছে, আমাদের বিকশিত হয়েছে, পল্লবিত হয়েছে, আমাদের চিন্তা চেতনা, কল্পনা শক্তি উর্বর হয়েছে। আপনি দেখেন মহাবিজ্ঞানী আইনস্টাইনের একটা কথা আছে, আপনি বলেছে যে আপনি যদি আপনার সন্তানকে বুদ্ধিমান করতে চান, তাকে রূপকথা পড়তে দিন, এবং যদি বেশি বুদ্ধিমান করতে চান, তাহলে বেশি বেশি রূপকথা পড়তে দিন। কারণ রূপকথার মধ্যে একটা নৈতিক শিক্ষা থাকে, একটা গল্প থাকে, নাটকীয়তা থাকে, রহস্যময়তা থাকে, মোচর থাকে, এবং এটা কিন্তু এত সুন্দর একটা কল্পনার রাজ্যে নিয়ে যায় শিশুদেরকে, এবং তার কল্পনা শক্তিকে বিকশিত হতে, তার সৃষ্টিশীলতাকে প্রণোদিত হতে, মানে বিস্তারিত হতে সহায়তা করে। ফলে আপনি যেটা ছোটোবেলায় আপনার যেই গঠনটা হবে, আপনি বেশি বয়সে গিয়ে পড়লে সেটা হবে না, সেই ছাপটা আপনার মধ্যে পড়বে না। ফলে আমাদের শিশুদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, মানে যে ইসপস ফেবলস যেটা আছে, আমি সেক্ষেত্রেও কাজ করেছি। আমার 5টা বই আছে ইসপস ফেবলস, আমি ছড়ায় রূপান্তর করেছি। এটা আরও অনেকে করেছে, কিন্তু আমার মতো এত ব্যাপকভাবে কেউ করেনি। তো এটা একটা কাজ করেছি। আমার একটা বই আছে পাখির ছবি, পাখির ছড়া, সেটা বেরোবে। বিখ্যাত আলোকচিত্রী, আপনি নাম শুনেছেন নিশ্চয়ই, ইনাম আল হক, তার তোলা ছবি এবং বাংলাদেশের 24টা পাখির গুণাগুণ, বৈশিষ্ট্য, আচরণ, স্বভাব, তারপরে এদের সম্পর্কে যতটা তথ্য আছে সেগুলি আমি সব ছড়াই এনেছি নানান ধরনের। এটা শিগগিরই বেরোবে। আরেকটা বই আমার আছে খেলায় সেরা তাদের ছড়া। বিশ্বব্যাপী যে এরকম বিখ্যাত ব্যক্তিত্ব আছে, ক্রীড়া ব্যক্তিত্ব, ম্যারাডোনা, পেলে বলেন, ব্র্যাডম্যান বলেন, নানান ক্ষেত্রে সচিন তেন্ডুলকার, বাংলাদেশে সাকিব আল হাসান, মাশরাফি, তারপরে আরও যারা আছে বিশ্ববিখ্যাত, এই মোহাম্মদ আলী ক্লে, মুষ্টিযুদ্ধের যে কিংবদন্তি, তো এবং এই যে দৌড়ে উসাইন বোল্ট, এদের সবার মানে তাদের যেই অর্জন, তাদের যে
কৃতিত্ব সেগুলি সবগুলি ছড়ায় রূপান্তর করেছে। এটার মধ্যে ছড়াটাও আছে, গল্পটাও আছে, ইতিহাসটাও আছে, তাদের অর্জনগুলিও আছে। সেটা খুব কঠিন কাজ, সহজ না কাজটা। অনেক মানে এটার কাঠখড় পোড়াতে হয়, সেটাকে আনতে হলে সেই ফরম্যাটের মধ্যে ফেলতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক এডিটিং করতে হয়। তো সেই কাজটাও আমি করেছি। এই ধরনের কাজ করতে আমার ভালো লাগে, যেহেতু এটা চ্যালেঞ্জিং কাজ, সেগুলি করতে আমার ভালো লাগে। তো এটা করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি, ফলে আমার জন্য আর কোনো ভয়ভীতি কাজ করে না। এটা একটা আল্লাহর রহমতে একটা অর্জনই বলতে পারেন। সেই ধরনের আমি বাকিটা চেষ্টা করি। গড গিফটেড বিষয়টা তো আছেই, তার মধ্যে সাধনার বিষয়টা হচ্ছে অনেক সিরিয়াস বিষয়। সেটা কিন্তু আপনি যে কোনো কিছুতে যদি আপনি নিবেদিত প্রাণ না হন, আপনি সততার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে যদি একদম একাত্মভাবে লেগে থাকতে না পারেন, সেটার মধ্যে যদি ধারাবাহিকতা না থাকে, কোনো কিছুতেই আপনি অর্জন করেন। এটা সাহিত্যের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং সেখানে আমরা দেখব যারা সাকসেসফুল হয়েছে পৃথিবীতে, তাদের মধ্যে সেই একাগ্রতা ছিল, তাদের মধ্যে সেই ডিটারমিনেশনটা ছিল। মঞ্চনাটকটা পাচ্ছি না, খুব বেশি কাব্যনাট্য এইখানটাতে একটা ঘাটতি। আমি নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন এই জায়গাটাতে, যে এই জায়গাগুলো পাচ্ছি না। আমরা কি ভবিষ্যতে আপনাদেরকে এইখানে দেখবো কিনা, যে শিশুদের জন্য এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে? নাটক তো একটা কঠিন কাজ, এটা তো নাটকটা আমার ইস নট মাই কাপ অফ টি। ফলে আপনি যেটা ঠিকই বলেছেন, এখন তো আসলে সংক্ষেপের যুগ এসেছে। এখন আমরা মোবাইল ফোনেও যেটা দেখি, সমাজ মাধ্যমেও যেটা দেখি, খুব সংক্ষেপে দ্রুত অল্প কথার মধ্যে যেটা আমরা দেখি, এখন কিন্তু সেরকম দীর্ঘ সময় নিয়ে ক্লাসিক পড়ার অবস্থা এখন নেই। এখন সেই সময়টাও মানুষের হাতে নেই, সেই মানসিকতাটা নেই। এটা একটা রূপান্তর ঘটেছে কিন্তু, পাঠ রুচির বলেন কিংবা উপযোগিতার কথা বলেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে শিশুদেরকে সেই দিকে আকৃষ্ট করা যতটা সম্ভব। কারণ বইয়ের মধ্যে আমরা ইতিহাস লিপিবদ্ধ আছে, যেটা জানি সারা পৃথিবীর ইতিহাস আছে, সেই আদি থেকে ধরে এই যে বিবর্তন, মানুষের যে অর্জন, বিজ্ঞান এবং প্রযুক্তির যে উৎকর্ষ, সেগুলির দিকেও আমাদের শিশুদেরকে, তাদেরকে এই মনস্ক করে তুলতে হবে। এবং আধুনিকতার সংমিশ্রণে গোঁড়ামি মুক্ত, কুসংস্কার মুক্ত একটা মানসিকতা যেন তাদের মধ্যে তৈরি হয়, একটা মুক্ত চিন্তার একটা যেন আবহ তৈরি হয়, সেটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লালিত দেশ, সেখানে অসাম্প্রদায়িকতা এবং প্রগতিশীলতার চর্চা যেন আমরা করতে পারি, এবং গণতান্ত্রিক একটা সহিষ্ণুতার যে একটা পরিবেশ, সেটা যেন আমরা সৃষ্টি করতে পারি। তাহলেই কিন্তু আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। প্রকাশক বলছেন যে আমাদের সাহিত্য খুব বেশি বিক্রি হয় না এবং শিশুরা বই থেকে দূরে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে তো মূল ভূমিকাটা সরকারের করতে হবে, কারণ আপনার সৃষ্টিশীলতার জগৎটা এত বেশি উপেক্ষিত এবং লাঞ্ছিত, বঞ্চিত। ফলে আমাদের মনন যদি ঠিকমতো না থাকে, আমরা যদি জ্ঞানভিত্তিক সমাজটা গড়ে তুলতে না পারি, তাহলে তো এই এই স্বচ্ছন্দ ভোগ বিলাসের জীবন দিয়ে তো কোনো লাভ হবে। আপনার মননের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, জ্ঞানের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আমাদের মেধার বিকাশটা হবে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারবো। আমরা যেন সেই দিকে নজরটা দিই, এবং এই যে রুগ্ন শিল্প, যে প্রকাশনা শিল্প, সেটার দিকে যদি নতুন সরকার মনোযোগ অবশ্যই তাদেরকে দিতে হবে, না হলে কিন্তু আমরা জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবো না। এবং সরকারকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, শিশুদেরকে বইমুখী করতে হবে, বইমেলার বেশি বেশি আয়োজন করতে হবে, পাঠাগারে তাদের আকৃষ্ট করতে হবে, তাদেরকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে তারা যেন বই পড়ার ক্ষেত্রে আগ্রহী হয়। এটার ব্যাপারে কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র অনেক কাজ করেছে, কিন্তু এরকম আমাদের উদ্যোগ আরও দরকার। আমাদের 18 কোটি মানুষের দেশে সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগটা অতটা পর্যাপ্ত না আমি মনে করি। আমিও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে অনেক সময় সম্পৃক্ত থেকেছি, ফলে আমি জিনিসটা জানি। আরও এই ধরনের কাজ ছড়িয়ে দিতে হবে। শিশুদেরকে পড়ার কোনো বিকল্প নাই, বইয়ের কোনো বিকল্প নাই। পৃথিবীতে যত আধুনিকতাই আসুক, যত ডিভাইসই আসুক না কেন, আপনার জ্ঞানের ক্ষেত্রে সেটাতে যেতে হবে। আপনার পরম্পরা, মানব সভ্যতার ইতিহাস আপনাকে জানতে হবে, সেই অনুযায়ী আপনার সেটার নিরিখে আপনাকে এগিয়ে যেতে হবে। অতীতকে আমরা যদি বিস্মৃত হই, তাহলে কিন্তু আমরা ভুল করব। আমরা শুধু বর্তমান নিয়ে বাঁচলে তো হবে না, সুন্দর ভবিষ্যতের জন্য অতীত আমাদের জানতে হবে, বর্তমানকে সংগঠিত করতে হবে। এইভাবে আমাদের শিশুদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে একটা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমরা পেতে পারি। আপনার সঙ্গে কবি হেলাল হাফিজের একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আমরা জানি এবং দেখেছি সেই সময়টা। এবং আপনার যে বইটা বেরোলো, প্রথম কবিতার বই এখন যৌবন যা, এই এটা নিয়ে একটা কবিতা, মানে নিষিদ্ধ সম্পাদকীয়তে হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজেরও ছিল। তো এটা কি আগে বেরিয়েছে না? ওনারটা বোধ হয় 69 গণ অভ্যুত্থানের পরে
এটা ওনার কবিতাটা বেরিয়েছে 69 সালে। 69 সালে। তো ওনার বই কিন্তু এখন যৌবন যান না, না না নাম ওটা হলো নিষিদ্ধ যে জলে সম্পদ। না যে জলে আগুন জ্বলে, হ্যাঁ। সে আর কবিতাটার কবিতার নাম নামটা হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ সম্পদ। সেখান সম্পদ। থেকে আমি নিয়েছি এবং আমার নামটাও কবি হেলাল হাফিজের দেওয়া, এটা আমার পিতৃপ্রদত্ত নাম না। আচ্ছা। আবুল হাসানের তার বন্ধু আবুল হাসানের থেকে হাসান, এবং তার নামের থেকে হাফিজের থেকে হেলাল হাফিজ থেকে হাফিজ, এই নামটা উনি দিয়েছেন। ওনার সঙ্গে আমার খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। উনি আমার সহোদর না হলেও অনেক ঘনিষ্ঠ ছিলেন, এবং ওনার মৃত্যুর পরে আমি 1 বছর পার না হতেই আমি কিন্তু হেলাল হাফিজ অভিমানের সন্ন্যাসে একটা গ্রন্থ সম্পাদনা করেছি, যেটা পাঞ্জেরি থেকে বেরিয়েছে। সেটার মধ্যেও কিন্তু অনেকের কথা লিপিবদ্ধ আছে, এবং আমি কালের কণ্ঠের সম্পাদক হিসেবে ওনার মৃত্যুর দিনে আমি নিজেই লিখেছিলাম প্রথম পাতায়, অল্প লিখে গল্প হওয়া কবি। সেটাও খুব প্রশংসিত রিপোর্ট ছিল ওনার উপরে, ওনার মৃত্যুর পরে। তো হেলাল হাফিজ অবশ্যই তরুণদেরকে নাড়া দিয়েছেন একসময়, অনেককে কবিতার প্রতি আকৃষ্ট করেছেন, বিশেষ করে তরুণ তরুণীদেরকে রোমান্টিক কবিতার জন্যে। তো উনি সেটা বেশি জনপ্রিয় হওয়ায় কিন্তু ওনার বিপদ হয়েছে, উনি কিন্তু আর বেশি লিখতে সাহস করেন না, যদি সেই জনপ্রিয়তাটা নষ্ট হয়ে যায় এই আশঙ্কাটা ওনার ছিল। ফলে উনি পর্যাপ্ত লিখে যেতে পারেন না। ওনার বইয়ের সংখ্যা 2টা কি 3টা, খুব বেশি না। আর অনেক লেখা উনি লিখেছেন কিন্তু নষ্ট করে ফেলেছেন, সেটাকে উপযোগী মনে করেন নাই, ছাপার উপযোগী মনে করেন নাই বলে আমি জানি, সেগুলি উনি আরও মুখ দেখতে দেন নাই। এই যে 24 ঘন্টার মধ্যে আপনি সাংবাদিকতা এবং সাহিত্য দুটোর চমৎকার সমন্বয় আপনি করছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? না, এটা যেহেতু আমি ছোটোবেলা থেকেই, সেই শৈশব থেকে কিন্তু লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। পরে তো এদিকে আগ্রহ থাকা, আমি আপনাকে বলেছি যে আমার ডাক্তার হওয়ার কথা ছিল, সেটা আর হয়নি। ফলে এটা আর সাংবাদিকতাও তো এক ধরনের সাহিত্য, বলা হয় লিটারেচার ইন এ হারি, তাড়াহুড়ার মধ্যে সাহিত্য। তো সেটার আবেদনটা ক্ষণস্থায়ী। প্রকৃত সাহিত্য যেটা শিল্পমূল্য অনেক গভীর, সেটা কিন্তু স্থায়ী, মানুষের মধ্যে কাল থেকে কালে সেটা কিন্তু রূপান্তরিত হয় এবং কালজয়ী হয়। সুতরাং এটার মধ্যে তো পার্থক্য আছে, সাদৃশ্য আছে, আবার সাংঘর্ষিকও কোনো ক্ষেত্রে। তো এইটার জন্য সতর্ক থাকতে হয়। সেটা যদি আপনি সতর্ক হয়ে চর্চা করতে পারেন, তাহলে আপনাকে ওইটা গ্রাস করবে না। যে এই সময় সাংবাদিকতা চ্যালেঞ্জটা কোথায় ঠিক দেখতেছেন? সাংবাদিকতার চ্যালেঞ্জ হলো, এখন আমরা কাট অ্যান্ড পেস্ট করি। তো আমি যখন রিপোর্টার ছিলাম 30 বছর, আমাদের তো স্পটে যেতে হতো। সেটা যতটা গুরুত্বহীনই হোক না কেন, স্পটে না গেলে আপনি জিনিসটার ফ্লেভারটা ওইখানে আপনি ফিল করতে পারবেন না। শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু নৌকার ছবি আঁকার জন্যে কিন্তু নৌকাতে উঠেছেন, দুলুনিটা ফিল করেছেন, না হলে সেটা হবে না। এখন আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে একজন একটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, ফলে আমরা গভীরে যাচ্ছি না, আমাদের মধ্যে কোনো অনুসন্ধিৎসা নাই, কোনো শেখার কোনো আগ্রহ নাই, কোনো প্রশ্ন আমাদের মধ্যে জাগে না। আমরা ফলে বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলছি, সত্যনিষ্ঠতা হারিয়ে ফেলছি। এই জন্য মানুষ অপতথ্যের দিকে ঝুঁকছে। মূলধারার সাংবাদিকতার যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে সত্যনিষ্ঠতায় ফিরে আসা, জন আস্থাটা ফিরিয়ে আনা। এটার জন্য দীর্ঘ 1.5 দশকের সময়ের যে স্বৈরশাসন, যে নিপীড়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল, সেটাও অনেক ক্ষেত্রে দায়ী। আবার আমাদের যে দায় নেই সেটাও আছে। তার মধ্যে কিন্তু আমাদের মূলধারার সাংবাদিকতার যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মানুষের আস্থাটা ফিরিয়ে আনা। এটার জন্য আমাদেরকে দেশপ্রেমের পরিচয় দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে, সিরিয়াসনেসের পরিচয় দিতে হবে। এবং সাংবাদিকতা পেশায় অনেক ঝুঁকিপূর্ণ পেশা, অন্য 10টা পেশা থেকে কিন্তু ভিন্ন। এখানে একটা কমিটমেন্টের বিষয় থাকে, ফলে সেটা যেন আমরা পালন করতে পারি, সেটার প্রতি যেন আমরা অঙ্গীকারবদ্ধ থাকি। সেটার দিকে আমাদের তরুণ প্রজন্মকে আমি অনুরোধ জানাবো, তারা যেন কোনো শর্টকাটের রাস্তায় না গিয়ে সাধনার পথটা যায়। সেটা বন্ধু এবং সময় সাপেক্ষ, সেটার জন্য ধৈর্যও ধরতে হবে, চেষ্টা করে যেতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।